তো বন্ধুরা, তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা একটা ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো। ওয়েব সিরিজটার নাম হচ্ছে প্রীতম এন্ড পেন্ড্র। তো দেরি না করে কাহিনী শুরু করে দিই। কাহিনী শুরুতে আমরা দেখতে পাই যে একটা এটিএম এর বাইরে চারজন বোরকা পরে দৌড়াদৌড়ি করছে। তারপরে আমরা দেখতে পারি যে এই এটিএমটাকে চুরি করার জন্য চারজন লোক এসেছে বোরকা পরে। তারপর এটিএমটাকে এখান থেকে চুরি করে নিয়ে চলে যায়। তারপরের দিনে আমরা থানার মধ্যে দেখতে পাই যে প্রীতম তার দাদুর সাথে থানার মধ্যে এসেছে, যে তার দাদুর একটা পুরনো একটা ট্যাপ রেকর্ডার ছিল, সেটা কে জানি চুরি করে নিয়ে চলে গেছে। কারণ এই সিডি ক্যাসেটটার মধ্যে তার যে ঠাকুমা ছিল, ঠাকুমার অনেক পুরনো গান সেই ক্যাসেটটার মধ্যে ছিল। ঘুমানোর সময় সবসময় শুনেই ঘুমাতো। তাই জন্য থানার মধ্যে এসেছে যে এই ক্যাসেটটাকে খুঁজে দেওয়ার জন্য। তারপর সেই জায়গার মধ্যে কনস্টেবল বলে যে এখান থেকে একটা এটিএম চুরি হয়ে গেছে, 50 লাখ টাকা ছিল এটিএমটার ভিতরে। এটা নিয়ে আমরা এখন ব্যস্ত আছি, তোমার কাজটা আমরা পরে দেখব। তারপরে এইসব কথা শোনার পর প্রীতম তার দাদুকে নিয়ে সেখান থেকে চলে আসে। তারপর তার দাদুকে একটা ট্যাক্সির মধ্যে বসিয়ে পাঠিয়ে দেয়। তারপরে আমরা দেখতে পাই যে প্রীতম থানার মধ্যে এসে পুলিশদের সাথে এখানে ঝগড়া করতে শুরু করে। তারপর প্রীতম এসে তাদের সাথে ঝগড়া করার পর তাদের হয়ে যায় মাথা গরম। প্রীতমকে নিয়ে তারা থানার মধ্যে ঢুকিয়ে রাখে। তারপরে আমরা দেখতে পাই যে থানার ইন্সপেক্টর চলে আসে পেড্রো। তারপর সে পেড্রো আসার পর প্রীতম জেলখানা থেকে চিল্লাচ্ছে যে তাকে যেতে দেওয়ার জন্য, তার দাদু বাড়িতে একা আছে। তারপর পেড্রো সেই জায়গার মধ্যে মাথা গরম হয়ে যায়। পেড্রো বলে যে দেখ, এখন আমরা এটিএমটা নিয়ে অনেক চিন্তার মধ্যে আছি। এটিএমটা যে কে চুরি করেছে সেটা বের করার জন্য তুই এখন বেশি কথা বলিস না। তখন প্রীতম বলে যে স্যার, আপনি আমাকে 10টা মিনিট দেন আর একটা ল্যাপটপ দেন, আমি বের করে দিচ্ছি যে এই এটিএমটা কে চুরি করেছে। তারপরে প্রীতম পেড্রো তাদের সবাইকে সে ইনফরমেশন দিয়ে দেয় যে তারা চারজন চুরি করেছে, এই এটিএমটা গেলে ওই জায়গার মধ্যে পাওয়া যাবে, সবকিছু ইনফরমেশন তাকে দিয়ে দেয়। তখন পেড্রো ভাবতে শুরু করে যে সে এই কাজটা করলো কিভাবে। তারপরে তারা চলে যায় যে প্রীতম যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে যে ওখানে গেলে তাদেরকে পাওয়া যাবে, সেখানেই যায়। সেখানে যাওয়ার পর দেখে যে এটিএমটা সেখানেই রাখা আছে, কিন্তু এটিএম এর ভিতরে টাকা যে ছিল, টাকাটা গায়েব হয়ে গেছে। তারপরে পেড্রো তাদেরকে খুঁজতে খুঁজতে একজনের বিয়ের মধ্যে গিয়ে তাদেরকে পায়। আর সেখানে একজনের যে চারজন চুরি করেছিল, এখান থেকে একজনই তার আজকে বিয়ে হচ্ছে। তারপরে থানার মধ্যে আসার পর পেড্রো প্রীতমকে জিজ্ঞাসা করছে যে তুই এসব কিছু কিভাবে করতে পেরেছিস, আর চল তুই আমার সাথে চল, আমি তোকে ছেড়ে দেবো। আর তোর সিডি গ্যাসটা খোঁজার জন্য আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। আর তোকে আমি তোর বাড়ির সামনে ছেড়ে দেবো, যেতে যেতে বলিস যে তুই এই কাজটা কিভাবে করলি। তারপর প্রীতম যেতে যেতে বলে যে এখানে যে এটিএম এর চারপাশে চারপাশে শুধু 4টা মোবাইলই ছিল অ্যাক্টিভ, তাদের মধ্যে কানেক্ট ছিল। তখনই প্রীতম বুঝতে পারে যে তারা চারজনই চোর। তারপর তাদের নাম্বারগুলি যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেয়, তখন সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসে যে এখান থেকে যে তাদের বিয়ে শাদীর ব্যাপারে তাদের সবকিছু বেরিয়ে আসে। সেখান থেকে ইনফরমেশন সে পেড্রোকে দিয়েছিল। আর পেড্রো তার এসব কথা শুনে পেড্রো ভেবেছিল যে সে একটা বড় একটা কোম্পানিতে কাজ করে। তাকে যখন জিজ্ঞাসা করে যে সে কোথায় কাজ করে, তখন প্রীতম বলে যে সে একটা ভ্যাকুয়াম ক্লিনার কোম্পানির মধ্যে কাজ করে। আর পেড্রো এ কথাটা শুনে তার কেমন মনে একটা হচ্ছিল। আর প্রীতমের আমরা পুরোনো দিনের একটা কাহিনী আগে শুনতে পারবো। তারপর প্রীতমকে যখন পেড্রো তার বাড়ির সামনে নামিয়ে দেয়, তখনই তার বড় অফিসারের কল আসে যে স্পোর্টস মিনিস্টারের বাড়ি থেকে একটা মোবাইল ফোন চুরি হয়ে গেছে, তাড়াতাড়ি পোস্ট মিনিস্টারের বাড়িতে যাওয়ার জন্য। তারপর পেড্রো যখন থানা থেকে মিনিস্টারের বাড়ির মধ্যে যায়, বাড়ির মধ্যে যাওয়ার পর জানতে পারে যে মোবাইল ফোনটা যে চুরি হয়েছে সেটা মিনিস্টারের বউয়ের মোবাইল ফোন। আর পেড্রো সেই জায়গার মধ্যে যাওয়ার পর যখন মিনিস্টারের ছেলের সাথে তার দেখা হয়, ছেলের সাথে কথা বলার সাথে সে বুঝতে পারে যে মিনিস্টারের ছেলেই তার মোবাইল ফোনটা চুরি করেছে। তারপর পেড্রো যখন মিনিস্টারের ছেলের উপর সন্দেহ হয়, সেটা গিয়ে মন্ত্রীকে বলার পর মন্ত্রী তার উপর চিল্লাতে শুরু করে পেড্রোর উপর যে তুমি কি আমার ছেলের উপর সন্দেহ করছো। তখন পেড্রো আর কিছু করার ছিল না। তারপর পেড্রো সেখান থেকে মন্ত্রীকে জিজ্ঞাসা করে যে তার মোবাইলের কত নাম্বার মোবাইল পুরো আইডি সে জানতে চায়। তারপরে আমরা দেখতে পাই যে পেড্রো সেই মোবাইলের যে আইডি নাম্বার নিয়ে সে চলে যায় একটা মোবাইল স্টোরের মধ্যে। সেখান থেকে গিয়ে সেম মডেলের একটা মোবাইল কিনে ফেলে। তারপর সে চলে যায় থানার মধ্যে গিয়ে এখান থেকে চুরি করেছিল এটিএমটা সে এটিএম এর চোরের মধ্যে একজন চোরকে বলে যে তুই গিয়ে বলবি যে এই মোবাইল ফোনটা আমি চুরি করে নিয়েছিলাম।
আর তুই যদি বলিস তাহলে তুই কিছুদিন সাজা ভোগ করে দিতে পারি। তারপরে পেড্রো মিনিস্টার বাড়ির মধ্যে চলে যায়। বাড়ির মধ্যে যাওয়ার পর সে ফোনটা দেয় আর চোরটাকে বলে যে বলার জন্য যে কিভাবে ফোনটা চুরি করেছে। তখন সে চোরটাও বলে ফেলে যে এভাবে এভাবে সে মোবাইল ফোনটা চুরি করেছিল। তারপরে আমরা দেখতে পাই যে মিনিস্টারের বউ সে ফোনটা পেয়ে গেছে আর তার এই ফোনটা তার ছেলে লুকিয়ে রেখেছিল। তারপর সেই মিনিস্টার এখানে প্রচুর রেগে যায়। তখন মিনিস্টার বলতে শুরু করে যে তুমি কি মনে করেছো যে তুমি মন্ত্রীর সাথে তুমি এসব কিছু করতে পারো, তাহলে তুমি পাবলিকের কত সাহায্য করো সেটা আমি বুঝতে পেরে গেছি। পেড্রো বলে যে স্যার আমি তো আগেই বলেছিলাম যে মোবাইল ফোনটা আপনার ছেলের কাছে আছে, তখন তো আপনি বিশ্বাসই করেননি। তখন সেটার মধ্যে মন্ত্রীর মাথা গরম হয়েছিল। মন্ত্রী তখন বলে যে তুমি আবার দেখো যে আমি কি করি। তারপরে দিনই মানে তার এদিন রাত্রেবেলায় পেড্রোর বাড়ির মধ্যে সেই অফিসিয়াল লেটার চলে আসে যে পেড্রোকে এখন সাইবার ক্যাম্পের মধ্যে কাজ করতে হবে। পরে পেড্রো যেদিন অফিসের মধ্যে যায়, অফিসের মধ্যে গিয়ে সে যে কম্পিউটারটা অন করবে সেটাও সে করতে পারছে না। পরে এখানে একজন মহিলা পুলিশ অফিসার ছিল। সে মহিলা পুলিশ অফিসারটা বলে যে আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনাকে আমরা ধীরে ধীরে সবাই শিখিয়ে দেব। পর সেখানে একজন লোক এসে বলে যে তার ল্যাপটপ থেকে ডাটা চুরি হয়ে গেছে, সে সবকিছু মানে কেউ না কেউ অ্যাটাক করে তার মানে পুরো সাইবারটাকে মানে। তারপরে একজন লোক এসে সেই পেড্রোকে বলতে শুরু করে যে এভাবে এভাবে আমার ডাটা থেকে সবকিছু চুরি করে নেওয়া হয়েছে, আমি এখন কি করব, আপনারা একটু খুঁজে বের করবেন যে এই চোরটা কে চুরি করেছে। কিন্তু এখানে পেড্রো সে কিছুই বুঝতে পারছিল না, সে শুধু পুলিশওয়ালা হিসাবেই তার সাথে কথা বলছিল, কিন্তু সে তো এখন বসে আছে সাইবার ক্যাম্পের মধ্যে। তারপর সেই লোকটা এখানে অনেক চিল্লাতে শুরু করেন। তারপর এই লোকের কেসটা অন্য কেউ দেখে। তারপরে এখান থেকে পেড্রো সে সোজা চলে যায় তার যে বড় অফিসার আছে অফিসারের কাছে। অফিসারকে গিয়ে বলে যে স্যার আমাকে অন্য যে কোনো একটা কাজ দিয়ে দেন, কিন্তু এই সাইবার ক্যাম্পে আমাকে রাখবেন না, এখানে থাকলে পুরো মাথা আমার খিজে যাচ্ছে, আমি কি না কি করব সেটাও আমি বুঝতে পারছি না। এখন সে বড় অফিসার বলে যে এখন আমি কিছুই করতে পারবো না, তুমি সাইবার ক্যাম্পের বড় 2-3টা কেস সলভ করো, তারপরেই আমি দেখতে পারবো যে তোমাকে কিভাবে আবার সেখান থেকে আনা যায়। তখন পেড্রোর মাথার মধ্যে প্রীতমের কথা আসে। তখন সেই অফিসারকে সে কথা দিয়ে দেয় যে সে 2-3টা কেস সলভ করে দেবে, তারপর যেন তার ট্রান্সফার এখানে হয়ে যায়। তারপরে পেড্রো সে চলে যায় প্রীতমের কাছে গিয়ে বলে যে তুই আমাকে 2-3টা কেস সলভ করে দে, আমিও তোর দাদার যে ট্যাপ রেকর্ডারটা আছে সেটা আমি খুঁজে বের করার জন্য চেষ্টা করব। এখন প্রীতম তো কোনোভাবেই সে রাজি হচ্ছিল না। সে বলছে যে আমি এসব কাম ছেড়ে দিয়েছি অনেক বছর আগে থেকে, আমি এসব কাম করতে চাই না। এখন পেড্রো বলে যে দেখ তুই যদি আমার সাথে না থাকিস তাহলে কিন্তু তোর দাদা ট্যাপ রেকর্ডার খুঁজে পাওয়া সেটা অসম্ভব মনে করিস। তারপর প্রীতম বলে যে ঠিক আছে আমি ভেবেচিন্তে দেখছি। তারপরে আমরা দেখতে পাই যে পেড্রো তার বাড়িতে আসছে, আর বাড়িতে আসার পর তখনই আমরা জানতে পারি যে তার ছেলের আজকে বার্থডে। তার ছেলের নাম হচ্ছে লিও, আর এখানেও একটা কাহিনী আছে। তারপরে পেড্রো যখন বাড়ির মধ্যে যাবে তখনই তার কাছে তার এক নিউজ অ্যাঙ্কার ফ্রেন্ডের কল আসে। নিউজ অ্যাঙ্কার ফ্রেন্ডটা বলে যে আমার কাছে একটা জিমেল এসেছে, যে জিমেলটার মধ্যে লেখা ছিল যে আজকে সে তার বউকে খুন করে ফেলবে, আর তার বউয়ের যে মানে ফ্রেন্ড আছে ফ্রেন্ডকেও খুন করে ফেলবে, কারণ তারা দুজন একটা লজের মধ্যে আছে। আর এটা একজন পুলিশ অফিসারই তাকে বলছে, সেটা সবাই বুঝতে পেরে গেছে, কিন্তু কে এই জিমেলটা করেছে বা কোথায় থেকে করেছে কেউই বুঝতে পারছে না। তখন পেড্রোর মাথার মধ্যে আসে প্রীতমের কথা। তখন সে তাড়াতাড়ি প্রীতমকে কল করে বলে যে তুই যদি আমাকে হেল্প না করিস তাহলে দুজনের মৃত্যু হয়ে যাবে, তুই যেভাবে হোক আমাকে হেল্প কর। তখন সেই জায়গার মধ্যে প্রীতমও রাজি হয়ে যায় তাদেরকে হেল্প করার জন্য। তারপরে সেখানে এপিসোড 1 শেষ হয়ে যায়। তারপরে আমরা স্টোরি কন্টিনিউ দেখতে পাই যে একজন লোক আলমারি থেকে একটা বন্দুক নিয়ে সে তার ছেলেকে অনেক ভালোবেসে মানে ছেলেকে অনেক কথা বলে সে বাড়ি থেকে বেরিয়ে আসছে। তারপরে সে প্রীতম আবার কাজ করতে শুরু করে দেয়। প্রীতম সেই মহিলাটাকে বলে যে যেভাবে তোমাকে জিমেলটা করেছে তুমি আবার তাকে সেভাবে জিমেলটা করো, যে সে যে তুমি তার সাথে দেখা করতে চাও আর সে যেখানে আছে সেখানেই তুমি তার সাথে দেখা করতে চাও, তাহলে সেই জিমেলটা যদি সে খুলে ফেলে তার লোকেশনটা আমরা পেয়ে যাব। সেই জায়গার মধ্যে সে যে নিউজ অ্যাঙ্কারটার কাছে সেই এমেলটা মানে জিমেলটা থেকে একটা SMS আসে যে সেখানে তার সাথে কোনো দেখাই করতে চায় না, আর যে লেটারটা তার কাছে দেবে সেই লেটারটা যেন সে নিজের হাতেই নিউজের কাছে বলে দেয়। তখন তারা সেখানে যাচাই করতে শুরু করে যে এই লোকটা কে বা কি মানে কেন সে গুলি করতে চায়, সবকিছু নিয়ে এখানে প্রীতম, পেড্রো আর সেই মহিলা পুলিশ অফিসারটা। তারপর তারা যাচাই করতে করতে তারা বুঝতে পারেন যে এইজন কোনো সাধারণ মানুষ না, হতে পারে সে একজন পুলিশ অফিসার আর তার চাকরি নিয়ে সে অনেক ইমানদার।
তারপরে সেখান থেকে প্রীতম আর পেড্রো সে তাড়াতাড়ি করে সে হোটেলটার মধ্যে চলে যায়। আর হোটেলটার মধ্যে গিয়ে জানতে পারে যে তার নাম হচ্ছে কার্লো। সে কার্লোই আজকে তার বউকে আর তার বউয়ের বয়ফ্রেন্ডকে মেরে ফেলবে। তারপরে পেড্রো সে কার্লোসকে গিয়ে বারণ করতে শুরু করে যে তার বউকে না মারার জন্য, যদি মেরে ফেলে তাহলে তার ছেলেকে সে কি বলবে, এসব নিয়ে ইমোশনাল অনেক কিছু কথা সে কার্লোসকে বলতে শুরু করে। কিন্তু কার্লোস সে কোনো কথাই শুনতে রাজি হচ্ছিল না। তারপর সে সোজা চলে যায় তার বউয়ের রুমটার মধ্যে, যেখানে তার বউয়ের বয়ফ্রেন্ডও ছিল। তারপর রুমটা খুলে তার মাথার মধ্যে আবার তার ছেলের কথা বাজছে, যে এখানে পেড্রো যেন বলেছিল যে তার ছেলে একা হয়ে যাবে, তার ছেলে তাকে কিভাবে ভালোবাসে, এসব কথা সে ভাবতে ভাবতে সে এখানে কান্না করতে শুরু করে দেয়। তারপরে সেই লোকটা অনেক ইমোশনাল হয়ে যায়। তারপর সেই লোকটা এখান থেকে চলে আসে। তারপরে আমরা দেখতে পাই যে পেড্রো আর প্রীতম তারা পেড্রোর বাড়ির মধ্যে গিয়েছে। আর পেড্রো বাড়ির মধ্যে যাওয়ার পর পেড্রোর বউ মানে পেড্রোকে বলছে যে তুই কোথায় চলে গিয়েছিলে, কালকে যেন আমি অপেক্ষা করেছিলাম লিওর বার্থডের জন্য, তোর তো কোনো মনোযোগী নেই তার বার্থডের মধ্যে। তখন পেড্রো বলে যে তুই কিসের জন্য আমার জন্য অপেক্ষা করছিলি, আর কার বার্থডে তুই করতে চাস, সে তো অনেকদিন আগেই মারা গেছে। আর তখনই আমরা জানতে পারি যে পেড্রোর যে ছেলে ছিল লিও, সে অনেক বছর আগেই একটা কুয়ার মধ্যে জলের মধ্যে সে লাফ দিয়ে সেখানে সে মারা গিয়েছিল। আর তখনই আমরা জানতে পারি যে স্টেচিও এসব ব্যাপারে সে ভাবতে ভাবতে, সে একজন ভালো সিঙ্গারও ছিল, এসব ব্যাপারে সে ভাবতে ভাবতে সে লিওর কথা সবসময় ভাবতে ভাবতে সে পেড্রির সাথেও তার কোনো ভালো সম্পর্ক নেই। তারপর সেখান থেকে তাদের মধ্যে ঝগড়াঝাটি হওয়ার পর সেখান থেকে তার বউ চলে আসে। তারপরে আমরা দেখতে পাই যে পরের দিন পেড্রো প্রীতমের সাথে দেখা করতে চলে যায়। আর পেড্রো প্রীতমকে বলছিল যে আমি কিভাবে কি করব কিছু বুঝতে পারছি না, আর আমার যেভাবে হোক তাড়াতাড়ি 4টা কেস কমপ্লিট করতে হবে, আমি যেন আবার তাড়াতাড়ি থানার মধ্যে চলে যেতে পারি। আর তখনই থানা থেকে কল আসে যে প্রীতমের যেন সিডি রেকর্ডটা ছিল সেটা পাওয়া গেছে। পরে সেখানে যাওয়ার পর আমরা জানতে পারি সেখানে তো মেন যেটা জিনিসটা দরকার ক্যাসেটটা, সেই ক্যাসেটটাই নেই, ক্যাসেটটাই এখান থেকে উধাও হয়ে গেছে। তখন প্রীতম বলে যে এখানে তো ক্যাসেট ছিল, ক্যাসেটটাই নেই, তাহলে আমি কি করব। তারপরে পেড্রো সেখানে যে কনস্টেবলরা সবাই ছিল, কনস্টেবলদেরকে বলে আবার তাদেরকে কাজে লাগিয়ে দেয় যে যেভাবে হোক তার যে ক্যাসেটটা আছে ক্যাসেটটা খুঁজে বের করার জন্য। তখনই এদিনই নিউজ আসছিল টিভির মধ্যে যে পেড্রোর মিনিস্টার যে ছেলে ছিল সেই ছেলে কোথাও কিডন্যাপ হয়ে গেছে। তখন পেড্রো ভাবতে শুরু করে যদি এখন না এই কেসটা পুরো সলভ করে দিই, তাহলে আমার যে ট্রান্সফারটা আর কেউ আর বন্ধ করতে পারবে না, সে আবার থানার মধ্যে চলে আসতে পারবে। তারপরে পেড্রো সে চলে যায় সেই মিনিস্টারের বাড়ির মধ্যে। আর মিনিস্টারের বাড়ির মধ্যে যাওয়ার পরেই সেখানে জানতে পারে যে তার ছেলে যেন ছিল বিনি, সে স্কুল থেকে তো বাড়ির মধ্যে এসেছে, কিন্তু আসার পর তাকে যেন কিডন্যাপ করে কেউ নিয়ে গেছে সেটার কোনো ফুটেজ নেই। আর সেখান থেকেই তাদের সন্দেহ বাড়ে যে যেই এই প্ল্যানটা করেছে অনেক ভেবেচিন্তে এই প্ল্যানটা করেছে। তারপরেই আমরা দেখতে পাই যে সেই জায়গার মধ্যে সে যেন ডাকাতটা যেটা তার ছেলেকে নিয়ে চলে গেছে, সেখানে মিনিস্টারের কল আসে। মিনিস্টারের মোবাইলের মধ্যে কল আসে। মোবাইলের মধ্যে কল আসার পর সেই ডাকাতটা মিনিস্টারকে বলে যে কালকের মধ্যে 5 কোটি টাকা দরকার চাই আমার, আর যদি না দিস তাহলে কিন্তু ছেলেকে মেরে ফেলবো। তারপরে পেড্রো সেখানে এসে বলে যে এই কেসটা আমি সলভ করতে চাই। তখন মিনিস্টার তো অবস্থা তার উপরে কোনো ভরসাই করতে পারছিল না। তখন তার যে পেড্রোর যে বড় অফিসার বলে যে সে যে একজন কাবিলি অনেক ভালো অফিসার, তার কাছে কেসটা দিলে আশা করি সবকিছু সলভ হয়ে যাবে। তারপরে সেই জায়গার মধ্যে পেড্রো যেভাবে প্রীতম কাজ করে সেভাবে কাজ করে সেখানে জানতে পারে যে মোবাইল নাম্বারটাতে কল এসেছে, সে মোবাইল নাম্বারটা একজন মহিলা ছিল, আর মহিলা অনেক বছর আগেই মারা গেছে। তখন সেই মিনিস্টার রেগে গিয়ে বলে যে তোর কি কোনো কিছু তুই জানিসও যে কিভাবে কেস সলভ করতে পারে বা কোনো কিছু তুই জানিসই না। তখন সেই জায়গার মধ্যে পেড্রো তার মাথা গরম হয়ে যায়। তখন পেড্রো তাদেরকে মন্ত্রীকে অনেক কথা শোনাতে শুরু করে যে তুই বলতে শুরু করে যে তোমরা যেভাবে আমাদের উপর অত্যাচার করো, আমাদের কোনো কেস সলভ করতে দাও না। যখন আমি এসেছিলাম তখনই বলেছিলাম যে আপনার ছেলের কাছে মোবাইল ফোনটা আছে, তখন আপনি আমার কথা শুনেননি, আপনি আমাকে অনেক কথা শুনিয়েছেন। আর আজকেও বলছি যে এই কেসটা আমি সলভ করতে পারবো, তবু আপনার বিশ্বাস হচ্ছে না। তখনও বিশ্বাস হয়নি, এখনও আপনার বিশ্বাস হচ্ছে না। তখন পেড্রো সেই জায়গার মধ্যে বলে যে একজনের আমি নাম্বার দিচ্ছি, আর তার যদি মানসিকতা ভালো থাকে তাহলে আপনাকে সে হেল্প করে দেবে, আর না হলে আপনাকে হেল্প করবে না, আর সেই এই কেসটা থেকে আপনাকে বাঁচাতে পারবে।
তারপরে আমরা দেখতে পাই যে সেই জায়গার মধ্যে পেড্রো যখন গাড়ির মধ্যে এসে বসে, তখন মিনিস্টারের যে সাথে লোকটা থাকে সে এসে বলছে যে মিনিস্টার তোমার কাছে ক্ষমা চাইছে, তুমি যেন এই কেসটা সলভ করো। আর তখনই আমরা একজন হ্যাকারকে দেখতে পাই, যে হ্যাকার সেই মিনিস্টারের বাড়ির উপর নজর রাখছিল। সেখানে দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায়। তারপর তৃতীয় এপিসোড শুরুতে আমরা দেখতে পাই যে পেড্রো প্রীতমকে নিয়ে মন্ত্রীর বাড়ির মধ্যে চলে এসেছে। তারপর তারা মন্ত্রীর বাড়ির মধ্যে আসার পর সেই ডাকাতটার কলটা আসে, যেটা কিডন্যাপ করে নিয়েছিল। কিডন্যাপারের কলটা আসার পর সেখানে পেন্ড্রো সে কিডন্যাপারের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলতে শুরু করে। আর কথাবার্তা বলতে বলতে সে কথাবার্তিকে অনেকক্ষণ ধরে চলাতে শুরু করে। তারপর চলানোর পর যখন প্রীতমের কাছে যায়, প্রীতমকে গিয়ে বলে যে দেখেছিস আমি কিভাবে কথা রেখে অনেকক্ষণ বাড়িয়ে রেখেছি যাতে তোর হেল্প হয়ে যায়। তখন প্রীতম বলে যে আজকাল এতক্ষণ কথা বলতে হয় না, শুধু মোবাইল নাম্বারটা পেলেই সবকিছু খুঁজে বের করানো যায়। তারপরে আমরা প্রীতমকে দেখতে পাই যে সব কিছু সে খুঁজে বের করে নিয়েছে, যে কিডন্যাপারটা লোকেশন কোথায় বা কিডন্যাপারটা কোথায় আছে সবকিছু খুঁজে বের করে নিয়েছে। তারপরে সেই লোকেশনের মধ্যে এখানে কিছু হাবিলদার পাঠিয়ে দেয় যে সে এই কিডন্যাপার উপর নজর রাখার জন্য। তখনই প্রীতম পেড্রোকে বলে যে আমি কিছুদিন ধরেই এখানে যে বাচ্চা ছেলেটার মাটা আছে মিনিস্টারের বউর উপর সে নজর রাখছিল, যে মিনিস্টার বউ অনেকদিন ধরে সে কোনো ফটোই আপলোড করছে না সোশ্যাল মিডিয়ার মধ্যে। তখন পেড্রো বলে যে এসবের সঙ্গে আবার কিসের তোর কেসের সম্পর্কে আছে। তখন প্রীতম বলে যে হ্যাঁ আছে, কারণ সে কিছুদিন ধরেই আগে সে রেগুলার কি খাচ্ছে কি করছে সব কিছুর সে আপডেট দিত, কিন্তু এখন সে কোনো কিছুরই আপডেট দিচ্ছে না। তারপরে পেড্রো তার বিনির মার উপর সন্দেহ হয়, মিনিস্টারের বউর উপর সন্দেহ হয়। তারপর তারা পুরো কেস যাচাই করতে করতে সে বিনির মার যে ড্রাইভারটা আছে ড্রাইভারকে অনেক কথা জিজ্ঞাসা করতে শুরু করে, যে সে মলের কাছে যে গিয়েছিল, সে মল থেকে সে কোথায় গিয়েছিল সবকিছু জিজ্ঞাসা করতে শুরু করে। প্রথম তো কোনোভাবেই সে ড্রাইভার বলছিল না, তারপর যখন 2-3টা চাপট খায় তারপর সবকিছু বলে দেয় যে তাকে কোথায় নিয়ে গিয়েছিল বা কি সবকিছু সে বলতে শুরু করে। তখন ড্রাইভার বলে যে ম্যাডাম আমার সাথে 4 ঘন্টা ম্যাডাম 4 ঘন্টা একটা মলের মধ্যে ছিল, তারপর তো আবার সে চলে এসেছে। তারপরে সেখান থেকে পেড্রো খবর বের করে যে তারা একটা রিসোর্টের মধ্যে গিয়েছিল, ম্যাডাম একটা রিসোর্টের মধ্যে গিয়েছিল। সেখানে রিসোর্টের মধ্যে গিয়ে কারোর সাথে দেখা তো করেছে, কিন্তু কার সাথে দেখা করেছে সেটা তারা বুঝতে পারছিল না। পরে প্রীতমার পেড্রোর যে সন্দেহটা ছিল সেটা সত্যি হয়ে দাঁড়ায়। তারপর পেড্রো আবার চলে যায় সে কিডন্যাপারটা লোকেশনের মধ্যে। আর কিডন্যাপারটা যখন বাজার করতে তার রুম থেকে বের হয়, তখন পেড্রো তার রুমের মধ্যে গিয়ে সে সব কিছু যাচাই করতে শুরু করে, কিন্তু সেখানে ভিনিকে তো তারা খুঁজে পাচ্ছিল না। সেখানে মিনিস্টারের কিছু প্রাইভেট ফটো পাওয়া গেছে, মিনিস্টার বউয়ের কিছু প্রাইভেট ফটো পাওয়া গেছে সেই লোকটার সাথে। আর সেখানে সে কেসটা তো কোনো কিছু তারা করতেই পারছিল না, সেখানে মিনিস্টারও মাথা গরম হয়ে যাচ্ছিল। তারপর তাদেরকে বাইরে এনে বসিয়ে দেয়, এবার যেখানে ডাস্টবিনে কাঁচরা মাচরা ফেলে। তারপরে পেড্রো সেই মন্ত্রীর বউয়ের কাছে চলে যায়, বউয়ের কাছে গিয়ে বলে যে তুমিও তো তোমার ছেলের কিডন্যাপের মধ্যে সামিল আছো। তখন সে বলে যে আমি কোনো কিছুর মধ্যে সামিল নয়। তারপর সেই যে তাদের প্রাইভেট ফটোগুলি ছিল তাকে দেখায়। তখন মন্ত্রীর বউ বলে যে আমার বিয়ের আগে সে আমার বয়ফ্রেন্ড ছিল, তার সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু সে এখন এসব প্রাইভেট ফটোগুলি দেখিয়ে সে আমাকে ব্ল্যাকমেইল করছে যে তাকে 5 কোটি টাকা দেওয়ার জন্য। তখনই আমরা ওই যে সিসি ক্যামেরার মধ্যে যে এসেছিল যে তারা একটা রেসর্টের মধ্যে গিয়েছিল, সে রেসর্টের মধ্যে তাদের মধ্যে এটা নিয়ে কথা হয়েছিল যে সেই লোকটাকে 5 কোটি টাকা দিতে হবে। কিন্তু বিনির মা এখানে কিছু করার আগেই সে বিনি কোথাও কিডন্যাপ হয়ে গেছে। আর এখানে যদি এই লোকটার সাথে যদি আমার কোনো কিছু ভাইরাল হয়ে যায় তাহলে এখানে আমি পুরো ফেঁসে যাব, কারণ আমি একজন মিনিস্টারের বউ, আর সে অনেক পরিশ্রম করে এতটুকু পর্যায়ের মধ্যে এসেছে, আর এখন যদি আমি কোনো কিছু করি তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। তারপরে আমরা সেই হ্যাকারকে দেখতে পাই, যে হ্যাকারটা একটা মলের মধ্যে বসে একজন মিনিস্টারের মোবাইল পুরো হ্যাক করে নেয়, শুধু একটা ওটিপি নেওয়ার ফাঁক দিয়ে। তারপরে এখানেই তৃতীয় এপিসোড শেষ হয়ে যায়। আর আপনাদের ভালো লাগলে আরও যে 3টা এপিসোড আছে সেটা আমি বলবো, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের জন্য বাই।